এবারে যে শান্তি শৃঙ্খলা কমিটি তৈরি হলো সেখানে দেখা গেল যে প্রবীণরা রয়েছে, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে আমি শেষ কথা, বুঝিয়ে দিলেন কার্যত। এই যে যাদের মুখপাত্র পদ থেকে অভিমানী সুর শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি দীর্ঘদিন রাজনীতি করে এসেছেন, অরূপ চক্রবর্তীর থেকে শোনা গেল। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের যে আইটি সেল, আমাদের আইটি সেলের স্টেট কমিটি আছে, সেই স্টেট কমিটিতে আমাদের ধরুন 35 জনের মতো মেম্বার আছে। তার মধ্যে আমাদের আইটি সেলের স্টেট কমিটির যে শৃঙ্খলা রক্ষা কমিটি আমরা করেছি আভ্যন্তরীণ, তাতেও কিন্তু সবচেয়ে এজেড 2 বা 3 মানুষকে শৃঙ্খলা রক্ষা কমিটিতে আমরা রেখেছি। শৃঙ্খলা রক্ষা কমিটিতে সাধারণভাবে একটু এজেড, একটু বয়স্ক, একটু অভিজ্ঞতা সম্পন্ন মানুষজনই থাকেন। এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। ফলে শৃঙ্খলা রক্ষা কমিটিতে নবীন নেই কেন, প্রবীণ কেন, এই তত্ত্বে করি না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি শেষ লোকসভা নির্বাচন দেখুন, আমি বয়সে নবীন, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যান্ডিডেট হয়েছি। সায়নী বয়সে নবীন, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছিল। ধরুন মথুরাপুরের ক্যান্ডিডেট বাপি হালদার, ওখানকার যুব নেতা, বয়সে নবীন, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছে। মালদা দক্ষিণের আমাদের যিনি ক্যান্ডিডেট, বয়সে নবীন, আমেরিকা থেকে এখানে ফেরত এসে পড়াশোনা করছিলেন, এখান থেকে এসে ক্যান্ডিডেট হয়েছেন। তা আপনি যদি লোকসভা নির্বাচনী আপনি দেখতে পাবেন নবীন প্রবীণের একটা সুন্দর ব্যালেন্স করে তৈরি হয়েছে। তৃতীয়ত, আপনি যদি বলেন মুখপাত্র, আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো খবর নেই যে মুখপাত্র তালিকাতে একে বাদ দেওয়া হয়েছে, একে রাখা হয়েছে। আমার কাছে এরকম কোনো খবর এখনো নেই। দল কি কোথাও কোনো নোটিফিকেশান প্রকাশ করেছে? করেনি। তৃণমূল কংগ্রেস কি তার পার্টি হ্যান্ডেল থেকে নতুন মুখপাত্রদের তালিকা পোস্ট করেছে যে এরা নতুন মুখপাত্র? না। কিছুজন যুক্ত হয়ে থাকতে পারেন নতুন করে, সেই সংক্রান্ত কোনো নোটিশ আপনারা দেখেছেন? না। আমার বক্তব্যের জায়গা হচ্ছে, যখন পার্টির থেকে কোনো নোটিশ প্রকাশ হয়নি তখন আমি মিডিয়ার এই ন্যারেটিভে যাবই না যে এ মুখপাত্র আছে, একে বাদ দেওয়া হয়েছে, আমি এই তথ্যে যাবই না। তৃতীয়ত, যদি মেনেও নিই যে একটা অংশকে বাদ দেওয়া হয়েছে, এতে নবীন প্রবীণ যারা দেখছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি তো এখনও মুখপাত্র আছি, আমি নবীন না প্রবীণ? আমায় দেখে কী মনে, আমার 65-70 বছর বয়স হয়েছে কি? আমার কিন্তু এখনও 28। এবং যতদূর লোকজন বলে যে আমি নবীন, তো আমি তো আছি। আমি সেখানেই জিজ্ঞাসা করছি, এই যে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এতজন সরব হলেন, এতজন এত মনের ভাব প্রকাশ করলেন, কোথাও গিয়ে তো তাদের কথা বা তারা যেটা চাইছেন সেটা কোথাও গিয়ে রাখা হলো না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বললেন। অনেকেই অনেক কিছু চাইতে পারে। আপনি চাইতেই পারেন আপনার হাউ কোম্পানির মালিক রাষ্ট্রপতি হোক, ঠিক আছে, কিন্তু তিনি কি চাইছেন রাষ্ট্রপতি হতে? আপনার মালিক কি চাইছে রাষ্ট্রপতি হতে? আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তো বলেছেন আমি আগামী 20 বছর প্রশাসনে আসতে চাই না। এই কথা তো উনি বারবার ইন্টারভিউতে বলেছেন যে আমি এখন আপাতত কমপক্ষে আগামী 10 থেকে 20 বছর আমি সংগঠন করতে চাই। আই হ্যাভ নো উইশ, মানে আমার কোনো রকমের ইচ্ছা নেই প্রশাসন জয়েন করার, এটা স্পষ্ট ভাষায় উনি বলেছেন। উনি এটা বলার পরেও যদি কিছু মানুষ বলেন যে আমি তাকে উপমুখ্যমন্ত্রী দেখতে চাই বা এটা দেখতে চাই, তাহলে আমাকে আগে জানতে হবে সেই মানুষটা যার জন্য বলছে সেই ব্যক্তির ইচ্ছা আছে কি, নাহলে আমি আলটিমেটলি ওই মানুষটারই হয়তো অসম্মান করে ফেলছি কোথাও গিয়ে। আমি যদি মনে করতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কোথাও গিয়ে কোনোদিন বলেননি যে আমি প্রশাসনে আসবো না, সেক্ষেত্রে আমি একটা দাবি রাখতে পারতাম যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসনে আসে তাহলে তো ভালোই হয়। এরকম একজন ইয়ং ডাইনামিক একজন ব্যক্তি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতটা পপুলার এবং এখনও পর্যন্ত নিজের সফলতাকে প্রমাণ করেছেন, যিনি রেজিস্টার করেছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যাকে সবচেয়ে বেশি অ্যাটাক করেছেন দ্যাট ওয়াজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাও সত্যি। তো এরকম একজন মানুষ প্রশাসনে এলে তো ভালোই, এটা আমিও বলতে পারতাম। কিন্তু সেই মানুষটা নিজে যেখানে বলে দিয়েছেন আমি আগামী 20 বছর আসতে চাই না, সেখানে আমরা এই দাবিটা তোলা মানে কি ওই মানুষটাকেই অস্বস্তিতে ফেলা নয়? আপনি অস্বস্তির কথা বলছেন, আগামী 20 বছরের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন 69 বছর। তাহলে আগামী 5 বছর পর আমি বলছি যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তাহলে তো 20 বছরের হিসাবে মিলছে না। তাহলে কি অন্য কেউ হবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, মানে ভোটের সময়? সেটা তো আমরা বলতে পারবো না। এখন অবধি কি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন কোথাও? আপনার কাছে ক্লিপিং আছে? না, ঘোষণা করেনি। আমি বলছি যে প্ল্যানিংয়ের কথা। না, প্ল্যানিং তো আমরা তো কেউ বলা, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং একটা ছোট্ট সংগঠন আইটি সেল, তার ইনচার্জ। আপনি কি মনে করেন আমি অত বড় জায়গায় রয়েছি যেখান থেকে আমি বলতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেসার, মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী করার জন্য দিদি কাকে চুজ করবেন সেটা আমি বলতে পারবো না? আপনি বলতে পারবেন, আমি সেটা বলছি না। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে গত 20 বছর আমি সংগঠনের কাজ করব, গত 20 বছর তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন না, অল্টারনেটিভ তো কাউকে চাইতে হবে। সেটা পার্টি ডিসাইড করবে, তখন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করবেন। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে 10 বছর পরের কথা যদি আপনি বলেন,
15 বছর পরের কথা যদি আপনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের কৃপায় যতদিন সুস্থ সবল আছেন তিনি ততদিন চিফ মিনিস্টার থাকবেন, লাইক জ্যোতি বসু, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় 20 বছর নয় বলে 30 বছর হতে পারে, আমরা কেউ বলতে পারি না সেটা, আচ্ছা। এবং সেটা বলার জায়গায় আমি নেই, আমরা কেউই নেই আশা করি। কিন্তু আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় আরও 10 বছর মুখ্যমন্ত্রী থাকলেন, আরও 15 বছর থাকলেন, তার পরবর্তীকালে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন অ্যাজিউম করছি আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক, এটা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন, সেই মুহূর্তে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা বদলাচ্ছে কিনা, সেই মুহূর্তে তিনি প্রশাসনে ঢুকতে রাজি হচ্ছেন কিনা, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই কথাটা কিন্তু 15 বছর আগে প্রেডিকশন করা যায় না। আপনারা লোকসভা নির্বাচনের রেজাল্টের 2 মাস আগেও কেউ, 15 দিন আগেও কেউ প্রেডিকশন করতে পেরেছিলেন যে বিজেপি একাদমে সংখ্যাগরিষ্ঠতা পাবে না? 400 পারের গল্প যেখানে হচ্ছিল, পশ্চিমবঙ্গে তো সবাই ভেবে নিয়েছিল যে সন্দেশ খালি হয়ে গেছে, তৃণমূল 12টা সিট পাবে কিনা সন্দেহ, সেটা তৃণমূল 29টা সিট পেয়েছে। যেখানে পলিটিক্সে 15 দিন আগে কিছু প্রেডিক্ট করা যায় না, সেখানে আপনি আমায় 15 বছর আগে প্রেডিক্ট করতে বলছেন? আমি অত বড় জ্যোতিষী নই, সরি। প্রেডিক্ট করতে বলছি না। এবার যেটা জিজ্ঞাসা করবো যে দেবাংশু ভট্টাচার্য দলের থেকে টিকিট পেলেন, হারলেন, এরপর কি আশা করছেন? মুখপাত্র পদেই কি সারা জীবন থাকবেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বলবেন সংগঠনের কাজ করতে চাই, নাকি টিকিটের আশা রয়েছে? দেখুন, দল আমাকে 24-এ লড়ার সুযোগ করে দিয়েছে। দল যদি মনে করে 26-এ দেবাংশু বিধানসভা নির্বাচনে লড়া উচিত, দল আমাকে সেই সুযোগ দেবে। 24-এ যে সুযোগ করে দিয়েছে তার আগাম কোনো ইনফরমেশন তো আমার কাছে 6 মাস আগেও ছিল না। থাকলে আপনি প্রিপারেশন নিতেন মেন্টালি? হয়তো নিতাম, যদি আমি জানতে পারতাম কোথা থেকে লড়তে হবে, সেই জায়গায় হয়তো আরও বেশি করে সময় দিতাম। কিন্তু সবসময় তো সেটা সম্ভবপর হয় না। দলের অনেক কম্পালশন থাকে, অনেক হিসাব নিকাশ থাকে, অনেক লাস্ট মোমেন্টে অনেক ডিসিশন তৈরি হয়, সেগুলো আমরা বলতে পারবো না, সেগুলো দলের আভ্যন্তরীণ বিষয়। তো দল যদি আমাকে মনে করে 2026-এ লড়াই করানোর প্রয়োজন আছে, তো দল আমাকে দিয়ে লড়াই করাবে, আমাকে যেখানে বলবে আমি সেখানে লড়াই করব। দল যদি মনে করে দেবাংশু সংগঠন করবে, তো আমি সংগঠন করব। দল যদি মনে করে সংগঠন এবং জনপ্রতিনিধি, কিন্তু আমায় যদি জিজ্ঞাসা করেন, আমার অবশ্যই জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কারণ জনপ্রতিনিধি হয়ে একটা নির্দিষ্ট এরিয়াকে সার্ভ করা, একটা নির্দিষ্ট এরিয়াকে নিজের মতো করে তৈরি করা। যেমন আমরা অনেকে স্বপ্ন থাকে না, একটা 1 BHK ফ্ল্যাট হবে, একটা রুম থাকবে, সেই রুমটাকে নিজের স্বপ্নের মতো করে সাজাবো, সুন্দর করে নিজের মতো করে গড়ে তুলবো। কিছু মানুষের স্বপ্ন একটা বাড়ি করব। তো এই রাজনীতিবিদদের এরকম একটা স্বপ্ন হয় যে আমার একটা এলাকা হবে, সেই এলাকাটাকে আমি নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো, সেখানকার মানুষকে সার্ভ করব। যেমন আমার স্বপ্ন, আমি যদি কোনোদিন কোনো এলাকার জনপ্রতিনিধি হই, আমার টার্গেট থাকবে আগামী 5 বছর পর সেখানের অন্তত পলিটিক্যাল কারণে বা সোশ্যাল কারণে কোনো মানুষের চোখ দিয়ে যেন জল না পড়ে। এটা আমার উদ্দেশ্য, এটা আমার লক্ষ্য একটা। সেই লক্ষ্যটা বিরাট লক্ষ্য, কিন্তু এটা আমি যদি কোনো জনপ্রতিনিধি হতে পারি তাহলেই পূরণ করতে পারবো। তো এটা আমার একটা স্বপ্ন, হ্যাঁ আমার ইচ্ছা আছে জনপ্রতিনিধি হওয়ার। তো দল যদি মনে করে 26-এ সেই সুযোগ আমাকে দেবে, আমি রেডি। কিন্তু আমাকে যদি মনে করে যে সংগঠন করবে, আমি রেডি। যদি মনে করে বোথ, দুটোই করার দরকার আছে, তাহলে আমাকে দুটোই করানোর মতো দল মনে করবে। সেটা দলের ওপর ডিপেন্ড করছে। আমরা দলের আজ্ঞাবহ সৈনিক। দলের যে কোনো পিরিয়ডে, সে ক্রাইসিস পিরিয়ড আসুক, টাফ পিরিয়ড আসুক, ভালো সময় আসুক, সবসময় অন্তত 2019 থেকে, যে টাইম থেকে আমি দলে আছি, আপনারা দেখেছেন আমি সেই সময়তে লড়াই করি এবং লড়াই করে এসেছি, ভবিষ্যতে আমি সেই টাইমে লড়াই করব। ফলে আমি এইটুকু মনে করি যে আমি পালিয়ে যাওয়ার লোক নই এবং অন্য দলের পায়ে গিয়ে পড়ারও লোক নই। ফলে দলের আমি টেস্টেড সৈনিক। দল জানে আমি দলের প্রতি আমার লয়্যালটি কতটা এবং দলের আমি কতটা ভালো চাই। ফলে দল সেইভাবে আমাকে যেভাবে ব্যবহার করার মনে করবে সেভাবে ব্যবহার করবে। তার মানে অন্যদের মতো দেবাংশু ভট্টাচার্যের দলের ওপর অভিমান হয় না? দেখুন, আমি একটা কথা বলি, আমাদের মা বাবার ওপর অভিমান হয় না? তো যদি মা বাবার ওপর অভিমান হতে পারে, কখনো দলের ওপর কেন হবে না? আমার নিশ্চয়ই কখনো না কখনো দলের ওপর অভিমান হয়ে থাকতে পারে, কিন্তু আমার যদি দলের ওপর অভিমান হয়ও, আমি সেটা প্রকাশ্যে বলবো না, আমি সেটা আমার দলকেই বলবো, যদি মনে করি দলকে বলার মতো। আর যদি মনে করি দলকে বলার মতো নয়, নিজের মনে রাখবো। আমরা অনেক অভিমানীয়া কিন্তু আমরা আছে, বিশেষ করে আমাদের প্রজন্ম এটা খুব ভালো মতো জানে, আমরা মনের ভেতর চেপে রাখতে জানি অনেক কিছু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কোনো বিশেষ ব্যক্তির প্রতি অভিমান মনে চেপে রাখতে পারি, যদি মা বাবার প্রতি অভিমান মনে চেপে রাখতে পারি, বন্ধুবান্ধবদের মনের অভিমান মনে চেপে রাখতে পারি, তাহলে আমার মনে হয় দলের প্রতিও যদি কারোর অভিমান হয় সেটা দলে বলা উচিত। দল যদি মনে করে সেটা রিজলভ করার মতো দল করবে, আর নাহলে সেটা মনে চেপে রাখা উচিত। আমার মনে হয় মিডিয়ার বুম সেটার জন্য উপযুক্ত জায়গা নয়। রাজনীতি নিয়ে অনেক কথা হলো, একদম শেষ একটা প্রশ্ন করব, দ্য সাবরমতি রিপোর্ট দেখা হয়েছে? না, আমি প্রোপাগান্ডা সিনেমা দেখি না। বর্তমানে যা সিনেমা হচ্ছে রাজনীতি নিয়ে, সবই কি প্রোপাগান্ডা মনে হচ্ছে? অধিকাংশই
বিশেষ করে 2014-তে বিজেপি আসার পর এই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলুন, কেরালা স্টোরি বলুন, ঠিক আছে, এই রিসেন্ট যেটার কথা বলছেন সেটা বলুন, এরকম প্রচুর প্রোপাগান্ডা সিনেমা হয়েছে, কিন্তু এইসব প্রোপাগান্ডা সিনেমা করার, কাশ্মীর ফাইলস বলুন, প্রোপাগান্ডা সিনেমা করার পরেও তো 240, ঠিক আছে, মানে উত্তরপ্রদেশে ফৈজাবাদ থেকেই হাঁটতে হয় রাম কিন্তু মন্দির। রাজ্যে তো বন্ধ করে দেওয়া হচ্ছে শর্ট ফিল্ম, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কোন ফিল্ম সাসপেন্ড হয়েছে, মানে রিসেন্ট কোনটা? আগমন, হ্যাঁ, আগমন, প্রান্তিক চক্রবর্তী, রাজন্য। তারপর তো যদি ওটা রিলিজ হতো আপনারাই তো গালাগাল করতেন সবার আগে, আপনি তো এই মাইকটা নিয়ে সবার আগে যেতেন যে এই মুহূর্তে তিলোত্তমাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের দুজন ফিল্ম বানিয়ে তাদের ব্যবসা করার চেষ্টা করছেন, কতটা নিচে নামলো তৃণমূল কিন্তু কংগ্রেস। প্রান্তিক চক্রবর্তী তো বলছে দেখা হলো না তার আগেই সাসপেন্ড করে দেওয়া হলো, বিচার হলো না তার আগেই। পার্টি হয়তো কোথাও গিয়ে মনে করেছে এই সময়টা উপযুক্ত নয় এরকম একটা বিষয় নিয়ে, কারণ বিষয়টা তো সেন্সিটিভ, তো এই সেন্সিটিভ বিষয়ে কখন কি করতে হয় এটা অভিজ্ঞ রাজনীতিবিদ যারা হয়, যারা নিজেদের ম্যাচিওর বলে মনে করে, আমার মনে হয় সেই ম্যাচুরিটিটা তাদের থাকা উচিত যে কোন বিষয় নিয়ে কোন সময় আমি কি করব না। মানে ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, মানে ওই সময়ে দাঁড়িয়ে মানে পাকিস্তানের কোন মন্ত্রীটা ভালো, আমি তার প্রশংসা যেমন করব না, সে যতই তিনি ভালো হোক বা খারাপ হোক, ঠিক তেমনই যখন কোনো সেন্সিটিভ ইস্যু হয়, যখন কোনো ধর্মীয় দাঙ্গার পরিস্থিতি হয়, যখন হিন্দু মুসলমান দাঙ্গা লাগে, তখন যেমন আমি সেই দাঙ্গাকে বাড়ানোর জন্য কোনো রকম সাম্প্রদায়িক বক্তব্য দেবো না, তেমনই যখন কোনো একটা মানে একটা সেন্সিটিভ সোশ্যাল ইস্যু আমাদের সামনে আসে, তখন সেই ইস্যুকে কেন্দ্র করে ক্রিয়েটিভিটির নামে আমি এমন কিছু করার চেষ্টাও করব না, পোস্টার প্রকাশও করব না, যেটা আমার মনে হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করতে পারে আরও বেশি করে। আমি পরবর্তীকালে করব, 1 বছর 2 বছর 3 বছর পর গোটা ব্যাপারটা স্টাডি করে নেওয়ার পর আমি করব। আর সেই সময় দাঁড়িয়ে আমি যদি মনে করি আমি একজন ডিরেক্টর বা পরিচালক হিসাবে সেই সময় সমাজে কি পরিবর্তন হয়েছিল সেটা তুলে ধরতে চাই, এই স্বাধীনতা প্রত্যেকের আছে, দের ইজ নো প্রবলেম। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে এবার কেউ তো তাকে বলেনি সিনেমা তো সরকারের তরফ থেকে কি ব্যান করা হয়েছে সিনেমাটা, না তো, তৃণমূল কংগ্রেস তাদেরকে বলেছে তোমরা এই সিনেমাটা করবে না, তারপর ছাত্র পরিষদ মানে তোমরা এই সিনেমাটা রিলিজ করবে না, তারপর ছাত্র পরিষদ তাদেরকে সাসপেন্ড করেছে। এবার তারা ফ্রি, এবার তারা মুক্ত, তারা চাইলেও করতে পারতো, কিন্তু তারা ডিসিশন নিয়েছে দলের অনুগত সৈনিক হিসাবে, মেম্বার হিসাবে, কারণ তারা তো পার্টি মেম্বারশিপ থেকে বহিষ্কৃত হয়নি, তারা ডিসিশন নিয়েছে, তাদের সুমতি ফিরেছে যে এইটা এই মুহূর্তে প্রকাশ করা উচিত হবে না। তো ওয়েলকাম ডিসিশন, তারা করেননি, তো সরকার তো কোথাও ব্যান করেনি, গভর্নমেন্টের তো এখানে কোথাও রোল নেই, এটা দলের সিদ্ধান্ত, যেহেতু তারা দলের ব্যক্তি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই যুক্তিটা কোথাও কি দাঁড়ায় না।